আপনারা সবাই জানেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালু হতে যাচ্ছে। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। এই বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওটিতে আমরা ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর তা হলো ১. বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সম্ভাব্য ক্ষতিকর দিক। ২. বাংলাদেশে অফিস খোলার পর তারা প্রথমত কোন ধরনের কার্যক্রম হাতে নিতে পারে। ৩. অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে চায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন দেয়া বা চুপ থাকার পেছনে তাদের উদ্দেশ্য কি। আচ্ছা, এই বিষয়গুলো আলোচনা করার আগে কেন এই বিষয়ে আমাদের সকলের এক্ষুনি ভাবা উচিত এবং নিজ নিজ জায়গা থেকে কথা বলা উচিত, এই বিষয়টা একটু ব্যাখ্যা করি। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সূক্ষ্ম কৌশল, যা দেশের সার্বভৌমত্ব, সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি হতে পারে। মানবাধিকার পর্যবেক্ষণের জন্য একটি স্থায়ী বিদেশি কার্যালয় স্থাপন করা এটি কি আদৌ প্রয়োজন? আমাদের নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। তাহলে এই কার্যালয় কি আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থার প্রতি অনাস্থার প্রকাশ নয়? ইতিহাস বলছে বা আমরা দেখেছি যেসব দেশে জাতিসংঘের এই ধরনের কার্যালয় খোলা হয়েছে সেসব দেশে অনেক সময় বাইরের চাপ ও সংঘর্ষের শিকার হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্রের নামে পশ্চিমা দেশগুলো প্রায় তাদের সংস্কৃতি ও এজেন্ডা চাপিয়ে দিতে চায়। আমাদের আশঙ্কা বাংলাদেশও এর ব্যতিক্রম হবে না। লিঙ্গ, পরিবার, সমাজ ব্যবস্থা নিয়ে পশ্চিমা ধারণা আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেন কিংবা গাজায় যখন নির্মম মানবাধিকার লঙ্ঘন ঘটে তখন জাতিসংঘের ভূমিকা থাকে নিষ্ক্রিয় ও পক্ষপাতপুষ্ট। এই অবস্থায় বাংলাদেশের মতো একটি স্থিতিশীল দেশে মানবাধিকার কার্যালয় স্থাপন কতটা যৌক্তিক, সেটি এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই দরকার, তবে তা হতে হবে আমাদের সার্বভৌমত্ব, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে। এই কার্যালয় যদি ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করে তবে তা আমাদের স্থিতিশীলতা, আত্মপরিচয় ও স্বাধীনতার জন্য চরম হুমকি হতে পারে। তাই সরকারকে এই সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করতে বাধ্য করা উচিত। যদি ঢাকায় ইউএন হিউম্যান রাইটস অফিস খোলা পুনর্বিবেচনা না হয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ইসলামী অনুশাসন নিয়ে কথা বলার অপরাধে আইন বহির্ভূত গুম, খুন এবং ইসলামপন্থীদের উপর অভিযানের মিথ্যা তথ্য ইত্যাদি দেখিয়ে বিরোধী দল বা ইসলামপন্থীদের আন্তর্জাতিক মহলে ভিলেন বানিয়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে এবং এর বৈধতা তৈরি হবে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ধর্মীয় সংগঠনগুলোর স্বাধীনতার উপর ব্যাপক প্রভাব ফেলবে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অনেক ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখলেও সার্বভৌম রাষ্ট্রে এটির রাজনৈতিক ব্যবহার, একপাক্ষিকতা ও অজুহাত সৃষ্টির দিকটিও উপেক্ষা করা যায় না। বাংলাদেশের মতো সংবেদনশীল ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়ে গভীরভাবে চিন্তা করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো আমি একে একে উল্লেখ করছি। প্রথমত, সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আন্তর্জাতিক সংস্থার নজরদারি রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, ধর্মীয় সংগঠন ও ইসলামপন্থীদের প্রতি পক্ষপাতমূলক মনোভাব বাড়বে। ইসলামপন্থী দল বা কওমি আলেমদের কার্যক্রমকে উগ্রবাদ আখ্যা দিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি হবে। তৃতীয়ত, একতরফা প্রতিবেদন, অর্থাৎ নির্বাচিত কিছু এনজিও বা পক্ষপাতপুষ্ট তথ্যসূত্র থেকে রিপোর্ট তৈরি হলে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। চতুর্থত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপব্যবহার। বিরোধী রাজনৈতিক দল, আলেম, মিডিয়া বা মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপে আন্তর্জাতিক হস্তক্ষেপের অজুহাত তৈরি হতে পারে। পঞ্চমত, বিদেশি চাপ ও প্রভাব বিস্তার। অভ্যন্তরীণ নীতি ও আইন প্রণয়নে জাতিসংঘ বা বিদেশি শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, গত 16 বছর মানবাধিকার কমিশন কোথায় ছিল? হাসিনা সরকারের সময়ে প্রায় 16 বছর ধরে দেশের গুম, খুন, নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইন, সাংবাদিক নিপীড়ন, সেই সময় জাতীয় মানবাধিকার কমিশন কার্যত নিশ্চুপ বা সরকারের পক্ষ নিয়েছিল। তারা অনেক সময় বিতর্কিত বক্তব্য দিয়েছে, রাষ্ট্রীয় সহিংসতাকে বৈধতা দেওয়ার মতো অবস্থান নিয়েছে। জনগণের পক্ষে দাঁড়ানোর পরিবর্তে তারা সরকারের ব্যাখ্যাকে সামনে এনেছে। যে দেশে নিজের মানবাধিকার কমিশনই নিরপেক্ষ নয় সেখানে জাতিসংঘের অফিস খুলে আরও গভীর রাজনৈতিক ও বৈদেশিক চাপে পড়তে পারে বাংলাদেশ। এটি এক ধরনের কৌশল যাতে দেশের ভবিষ্যৎ অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। জাতিসংঘের মানবাধিকার কমিশন সাধারণত যেসব দেশে তাদের অফিস খুলে সেসব দেশে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালাকে বাস্তবায়নের সহায়তা করে। এতে সমকামিতা অর্থাৎ এলজিবিটিকিউ এর অধিকার বিষয়ক এজেন্ডাও থাকে। বাংলাদেশে অফিস খোলার পরে এই বিষয়ে তাদের কী ধরনের কার্যক্রম হতে পারে তা তুলে ধরছি। প্রথমত, আইন সংশোধনে সুপারিশ করবে তারা। বাংলাদেশের দণ্ডবিধির 377 ধারা সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ, এই আইন বাতিলের জন্য তারা চাপ সৃষ্টি করতে পারে সরকারকে।
এবং বেসরকারি সংগঠন অর্থাৎ এনজিওগুলোর সহায়তায় এলজিবিটিকিউ এর সংগঠনগুলোকে প্রশিক্ষণ, ফান্ডিং ও আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত করতে পারে। সমকামিতা নিয়ে জনসচেতনতা ও সহনশীলতা বাড়ানোর নামে মিডিয়া, শিক্ষা ও সামাজিক কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে এলজিবিটিকিউ ব্যক্তিদের নিরাপত্তা, সুরক্ষা, অধিকার ইত্যাদি শব্দ ব্যবহার করে রাষ্ট্রকে আইন ও নীতিগতভাবে তাদের পক্ষ নিতে বাধ্য করতে পারে। সমকামীদের অধিকার হরণ হচ্ছে এই অভিযোগ তুলে আন্তর্জাতিক রিপোর্ট তৈরি করে বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরতে পারে। বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে এর অনেক ক্ষতি রয়েছে, যেমন ইসলামী মূল্যবোধ ও শরীয়তের স্পষ্ট বিরোধিতা, পারিবারিক ও সামাজিক কাঠামো দুর্বল হওয়া, শিশুদের উপর মানবিক ও চারিত্রিক প্রভাব, কওমি মাদ্রাসা ও আলেম সমাজকে উগ্র আখ্যা দিয়ে কোণঠাসা করা। জাতিসংঘ অফিস যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার সনদের মানদণ্ডে কাজ করে, তাই মুসলিম প্রধান দেশের ধর্মীয় আইন ও সংস্কৃতির সাথে সংঘর্ষ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এজন্য সচেতনতা ও জাতীয় অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরার বিকল্প নেই। আচ্ছা, এখন আসি বর্তমান অনির্বাচিত সরকার এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে চায়, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন দেয়া বা চুপ থাকার পেছনে তাদের কয়েকটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, নিজেদের অবৈধ ও প্রশ্নবিদ্ধ অবস্থানকে আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বৈধতা দিতে চাওয়া। দ্বিতীয়ত, বিদেশি রাষ্ট্র বা সংস্থাগুলোর চাপ মেটাতে মানবাধিকার কমিশনকে জায়গা দিয়েছি বলে দেখানো হয়, যাতে গুম, খুন, নির্বাচন ইত্যাদি বিষয়ে কঠোর চাপ কমে। তৃতীয়ত, এলজিবিটিকিউ নারী অধিকার, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি আন্তর্জাতিক এজেন্ডার সঙ্গে একত্রতা দেখিয়ে পশ্চিমা রাষ্ট্র ও দাতা সংস্থাগুলোর সমর্থন টানতে চাওয়া। চতুর্থত, বিরোধী দল, ইসলামপন্থী সংগঠন বা ধর্মীয় বক্তাদের উগ্রবাদ, ঘৃণা প্রচার ইত্যাদি অভিযোগ জাতিসংঘের অফিসের মাধ্যমে নজরদারি ও চাপ সৃষ্টির মাধ্যম তৈরি করা। পঞ্চমত, নিজেদের মানবাধিকার লঙ্ঘনের দায় না নিয়ে এটি পর্যবেক্ষণের অধীন বলে সময়ক্ষেপণ করার একটা সুযোগ তৈরি হওয়া। একটা সত্য কথা বলি, সত্যটা তিতা হলো এই মুহূর্তে আমাদের মেনে নিতে হবে। একটি অনির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ নয়, তাই তারা জনমতের তোয়াক্কা না করে আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়নে সহজে রাজি হয়ে যায়। জাতীয় স্বার্থে এটি একটি মূল্যবোধ বিরোধী সিদ্ধান্ত, যা জনতার দ্বারা প্রত্যাখ্যাত হওয়া উচিত।